মানুষের জীবনের দাম বিজেপির কাছে কোনোদিন নেই। বিজেপির কাছে ক্ষমতার দাম আছে, দম্ভের দাম আছে, অর্থের দাম আছে। মানুষ চুলোয় যাক, মানুষের জন্য কোনোদিন বিজেপি ভাবেনি আর ভাববেও না। মানুষকে ভুল বুঝিয়ে অন্যান্য রাজ্যে ক্ষমতায় আসতে পারলেও এখানে মানুষকে পারবে না, কারণ মানুষ এখানে শিক্ষিত, রাজনৈতিকভাবে শিক্ষিত। একটা অতি সাধারণ ঘরের নারীও এখানে রাজনৈতিক জ্ঞান রাখে বলেই বিজেপির এত কালঘাম ছুটে যাচ্ছে বাংলায় ক্ষমতায় আসে। শুভেন্দু অধিকারী যেভাবে টাকা মুড়িয়ে নিয়েছে ওপেন ক্যামেরায় আমরা দেখেছি, ওকে তো হোয়াইট ওয়াশ হতে ঢুকতে হয়েছে ওয়াশিং মেশিনে বিজেপিতে, যার কারণে মানুষ তো ক্ষিপ্ত। চোর চোর বলে আজকে স্লোগান তো একদিন খাচ্ছে না, বাবাকে শুধু গালাগালি দিচ্ছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪৫ জন বিজেপি বিধায়ক সিইও দপ্তরে গিয়েছিলেন এবং বিভিন্ন বেনিয়মের অভিযোগ তুলেছেন, এটাকে কিভাবে দেখছেন? আমি যতদূর জানতাম যে ৭৭ জন ওনাদের বিধায়ক ছিল ২০২১-এ, সেটা কমতে কমতে আর কেউ বাকি রইল না ৪৫। মানে আর সব কোথায় গেল? শুভেন্দুবাবু ধরে রাখতে পারলেন না বুজরুকি দিয়ে? তো এটা একটা বড় প্রশ্ন ওনার কাছে। কীভাবে দেখা তো পরের বিষয়, নিজেদের দল ধরে রাখতে পারছে না যারা, তাদের আবার বড় বড় কথা। এবং তারপরে যেটা বড় প্রশ্ন, যে শুভেন্দুবাবু এখন বাবা হয়ে বসেছেন, বকছেন গিয়ে ছেলে নির্বাচন কমিশনকে। তো বকাঝকা মিটে গেলে একটু রাজ্যের মানুষের ভালোটা দেখবেন দয়া করে, যে আপনারা তো মানুষের ভোটাধিকার কেড়ে নেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, এই বাংলা তথা ভারতবর্ষের মানুষের ভোটাধিকারটা সুনিশ্চিত করার জন্য এপিক কার্ডের প্রচলন করেছিলেন। ১৩ জন শহীদ হয়েছিল, জানেন তো শুভেন্দুবাবু? আপনি যে দল থেকে এসে আজকে শুভেন্দু হয়েছেন, সেই দল তৃণমূল কংগ্রেস। সেদিন তৃণমূল কংগ্রেস ছিলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, এবং তারই নির্দেশে সমগ্র কলকাতা জুড়ে যে মিছিল বেরিয়েছিল এপিক কার্ডের দাবিতে, সেই দাবিটা রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার করা কাজগুলো, তখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, এবং তার আরও বড় কাজগুলো কী বলুন তো, এই যে মেট্রোর গ্রিন লাইন, ইয়েলো লাইন, আপনারা এত কিছু লাইন বলেন, সেটাও তখনই প্রস্তাবিত ছিল। তিনি তখন রেলমন্ত্রী ছিলেন এবং বিরোধী পক্ষের রেলমন্ত্রী ছিলেন। তখন এখানে বাম অপশাসন চলছিল। তো বিরোধী দলনেতা হিসেবে না কিছু সমাজের জন্য ছাপ রাখতে হয়, তখনই মানুষ এসে আপনার পাশে দাঁড়াবে। তখন আর ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে অন্তত আপনাদের ভোট নিজেদের দিকে ঘোরাতে হবে না। মানুষের জন্য ভালো কাজ করুন, তখন দেখবেন মানুষই আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। অন্য রাজ্যের আধিকারিক এনে কাজ করার দাবি তুলেছেন শুভেন্দু, এমনকি সিবিআই তদন্তও চেয়েছেন, কি বলবেন এটা নিয়ে? আসলে ওনারা কিছুতেই তো নিজেদের ভোট ব্যাঙ্কটা বাড়াতে পারছেন না, নিজেদের বিধায়কদের ধরে রাখতে পারছেন না, এবং এই হীনমন্যতা থেকে, এই আনস্যাটিসফাইড একটা রাজনৈতিক কেরিয়ার থেকে শুভেন্দুবাবুর মতো লোকেদের একটাই চেষ্টা থাকবে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, যা এসআইআরের মাধ্যমে করার চেষ্টা করছে, নাগরিকত্ব হরণ করছে, এবং ভোটার করে যত কম সংখ্যক মানুষ ভোট দেবে তাতে রেশিওটা কমবে। আপনারা জানেন 68 লক্ষ মতো একটা ডিফারেন্স ছিল তখন, সেই 68 লক্ষ ডিফারেন্সটা ওরা কাটিয়ে উঠতে পারছে না বলেই তো এতগুলো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা মানে প্রবল প্রচেষ্টা করছেন ওনারা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই শুভেন্দুবাবু যতই কলকাঠি নাড়া চেষ্টা করুক, যাই করুক, দিল্লিতে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন উনি যে পরিমাণ লড়াই দেবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বাংলার একটা মানুষের ভোটাধিকার কেড়ে নিলে আন্দোলন সেই পর্যায়ে হবে, এবং বাংলার গায়ে হাত পড়লে উনি সবটা ধ্বংসলীলা চালাবেন। যেমন বাম অপশাসনকে উপড়ে ফেলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন এই কেন্দ্রীয় সরকারের বর্বরতাকে উপড়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রয়োজন পড়লে দিল্লির মসনদেও বসবে। এবং আরও বড় বিষয় যেটা হচ্ছে, এই শুভেন্দুবাবুরা যেটা করছেন, যে মানুষের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছেন। তো বাইরের থেকে ভোটার লোক নিয়ে আসবে, আধিকারিক নিয়ে আসবে বলছে, তারা আজকে বাইরের লোক নিয়ে এসে ভোট করানোর চেষ্টা করছে। তাহলে ভাবুন, এই বাংলায় যদি কিছু লোক কন্ট্রাকচুয়ালও কাজ পেত, ওনাদের যদি সত্যি বাংলা ভালো করার চেষ্টা থাকতো, বাংলার মানুষের রুজি রুটির কথা ওনারা ভাবতেন, 100 দিনের টাকা অফ করতেন না। সেগুলো তো আমরা দেখেছি, বাড়ি আবাস যোজনার টাকা অফ করতেন না। এখন এইখানের মানে ইয়াং ছেলে মেয়েদের পেটে লাথি মারবে বলে এই কন্ট্রাকচুয়াল যে বেসিসে কাজ করবে, তারাও বাইরে থেকে এসে করবে, মানে পুরোপুরি ট্যাম্পার করতে হবে এদের ভোটটাকে। তার জন্য এই বিশৃঙ্খলা। এবং আমরা তো দাবি করছি এসআইআরের পরে নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে দেখাক একটাও ভুয়ো ভোটার থাকবে না, এবং থাকলে ওনারা পুরো দপ্তর সমেত রিজাইন করবে, এবং এই কেন্দ্রীয় সরকারও সঙ্গে সঙ্গে রিজাইন করবে যে আমরা ব্যর্থ একটা এসআইআর করতে।
যে সিইও দপ্তরের সামনে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান তুলেছেন বিএলওরা। শুধু দেখুন, মানে একটা বিষয় কি বলুন তো, বাংলার মানুষ একটা শিক্ষিত জাতি, তো বাঙালিকে ভুল বোঝানোটা না খুব ডিফিকাল্ট। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার এত মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আমার আপনার ঘরের মা বোনরাই তো মারা যাচ্ছে। আর বাঙালি একটা খুব অনুভূতিপ্রবণ মানে একটা জাতি, যার আবেগ আছে, যার দুঃখটা বহিঃপ্রকাশ হয় গানে, গল্পে, কবিতায়। সেই মানুষের একদম অন্তরে ঘা দিয়েছে এই বিএলওদের মৃত্যু, এবং একটার পর একটা পরিবার শেষ হয়ে যাওয়া। বাড়ির লোক মরে গেলে সেই পরিবারের ধ্বংসই হয়ে যায়। আর যিনি সুইসাইড করলেন এত বড় একটা নোটস রেখে, নির্বাচন কমিশন তার জন্য একটা বিবৃতি দিল, একটা দুঃখ প্রকাশ করলো, সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে নিয়ে, তৃণমূল কংগ্রেসের কথা মেনে নিয়ে এই ডেটগুলো পিছাতে হয়েছিল। সেটা প্রথম থেকেই করতো, তাহলে তো অন্তত মানুষ একটু স্বস্তিতে থাকতো, আরও দুটো মৃত্যু কম হতো। সেটা তো করলো না। মানুষের জীবনের দাম বিজেপির কাছে কোনো দিন নেই। বিজেপির কাছে ক্ষমতার দাম আছে, দম্ভের দাম আছে, অর্থের দাম আছে। মানুষ চুলোয় যাক, মানুষের জন্য কোনো দিন বিজেপি ভাবেনি আর ভাববেও না। মানুষকে ভুল বুঝিয়ে অন্যান্য রাজ্যে ক্ষমতায় আসতে পারলেও এখানে মানুষকে পারবে না, কারণ মানুষ এখানে শিক্ষিত, রাজনৈতিকভাবে শিক্ষিত। একটা অতি সাধারণ ঘরের নারীও এখানে রাজনৈতিক জ্ঞান রাখে বলেই বিজেপির এত কালঘাম ছুটে যাচ্ছে বাংলায় ক্ষমতায় আসতে। এটা বিজেপি বুঝে গেছে, তাই ডিভোটার করার চক্রান্ত যা মমতা বন্দ্যোপাধ্যায় ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এই বাংলার তৃণমূল স্তরের বুথ কর্মীদের দ্বারা। কারণ প্রত্যেকটি মানুষের এসআইআর ফর্ম কালেক্ট করে, এনুমারেশন ফর্ম ফিল আপ করে নির্ভুলভাবে জমা করার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল স্তরের ব্লকের মানুষেরা। তাই তৃণমূল কংগ্রেস সদা সর্বদা মানুষের পাশে ছিল, আছে, থাকবে, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে পথ দেখাবেন সেইভাবেই আমরা চলব, এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেইনি, দেব না। পাল্টা শুভেন্দু অধিকারীও তো চোর চোর বলে স্লোগান। আরে চোর চোর তো বলবেই। শুভেন্দু অধিকারী যেভাবে টাকা মুড়িয়ে নিয়েছে ওপেন ক্যামেরায় আমরা দেখেছি, ওকে তো হোয়াইট ওয়াশ হতে ঢুকতে হয়েছে ওয়াশিং মেশিনে বিজেপিতে, যার কারণে মানুষ তো ক্ষিপ্ত। চোর চোর বলে আজকে স্লোগান তো একদিন খাচ্ছে না, মানে ওনার বাবাকে শুধু গালাগালি দিচ্ছে। আমরা চাই বাবা মা উন্নতি করুক, বাবা মার আমাদের মাধ্যমে নাম উন্নতি হোক, মানে এই রকম স্লোগান। শিশিরবাবুর ছেলেটি চোর, এই স্লোগানও আমরা পেয়েছি। খুব দুঃখের বিষয়, বাবা মায়ের জন্য এটা খুব কলঙ্কের। সন্তানকে সন্তানই বলতো না আমাদের বাড়িতে, বাবা মা যদি এরকম দেখতো। তারপরেও তো আমি জানি না উনি কাঁথিতে যান কি না, বাড়িতে বাবাকে বাবা বলে ডাকতে দিচ্ছেন কি না ওনার বাবা। আমাদের বাড়িতে হলো হতো না, হয়তো ওখানে সবটাই গোটাবার। ওনারা কি ডিভোটারের কথা বলছেন? ওনার নিজের মামা বাড়িই তো বাংলাদেশ, ওনার বাবার বাড়িও তো বাংলাদেশে। ওনারা আবার কত বড় বড় কথা বলেন। এত বড় বড় কথা তখনই বলবেন যখন আপনার বাংলাদেশের সাথে কোনো যোগসূত্রই থাকবে না। তাই আজকে ওনাকে চোর চোর স্লোগান তুলছে, কালো পতাকা দেখাচ্ছে। কালকে ওনার মাথায় ঘোল ঢেলে ন্যাড়া করে কামিয়ে গাধার পিঠে চড়িয়ে ওনাকে কাঠি ঘোরাবে ওই কাঠির মানুষ, মেদিনীপুরের মানুষ, যেখানটা নিয়ে ওনারা তো নাচন কোদন সব বন্ধ করে দেবে। 2026-এ এই যে 45 জন বিধায়ককে নিয়ে গেছেন, মানে ভাবুন নিজেদের দলের কি হাল। জিতে আসার পর সেই মানুষগুলোকে ধরে রাখতে পারছে না, দলের মধ্যে এত খাওয়া খাই। তো সেইখান থেকে দাঁড়িয়ে যারা নিজেদের দল সামলাতে পারছে না, হাজার একটা গোষ্ঠী কোন্দল, তারা নাকি আজকে ক্ষমতায় আসবে, বুক চাপড়ে মাথা চাপড়ে কত কিছু করে দিচ্ছে। আসলে একটা মিমিক্রি পার্টি হয়ে গেছে বিজেপি বেসিক্যালি বাংলা জ্বালাও পার্টি। বাংলাকে জ্বালাতে এসছে, ভোটের আগে এরা নাচানাচি করে, আমরা অভ্যস্ত হয়ে গেছি জানেন তো বিজেপির এই নোংরামো দেখে দেখে। ধর্মের ধ্বজা দিয়ে দেখলেও হলো না। গতবার কি করলো, একটা এত বড় সন্ত্রাসবাদী হামলা হয়ে গেল। আপনারা কি জানেন 14 জন যে এতগুলো মানুষ মরে গেল, সেই 4 জন উগ্রপন্থী কোথায়, তার স্ট্যাটাস কি আজকের দিনে? এত সিন্দুর বললাম, অপারেশন অমুক তমুক, স্যালিউট টু দ্য আর্মিস, বাট 4 জন উগ্রপন্থী কোথায়? মোদিবাবু জবাব দিন। এটা তো রিসেন্ট, ছেড়ে দিন, এখনও হয়নি। এর আগে 44 জন যে জওয়ান মারা গেছিলো 14ই ফেব্রুয়ারি, তাদের কি স্ট্যাটাস আছে একটু জানাবেন? সেইখানের উগ্রপন্থী হামলা, তাদের কেন জানা গেল না আগে থেকে ওখানে হামলা হবে, বা জানার পরেও কেন সেভ করা গেল না? প্রশ্ন প্রচুর, উত্তর নেই, শুধু আছে মন কি বাত। ওটা মন কি বাত না, চুপ করানোর বাত, যে তোমরা কোনো প্রশ্ন করবে না, আমি ডিক্টেটরশিপ চালাচ্ছি, তোমরা চলো এতে। অভিষেক ব্যানার্জি কি 2026-এ বিধানসভার প্রার্থী হবেন?
হ্যাঁ, অবশ্যই হবেন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তরুণ তুর্কি নেতা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিস্ট্রি শুনে বড় হয়েছি। উনি আমাদের কাছে একজন মানে আইডল লেডি। ওনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ওনাকে আমরা ভালোবাসি, চোখের সামনে একজন লিভিং লেজেন্ডকে দেখছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন একজন নেতা যা আমাদের জেনারেশনকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের পথ দেখাতে সাহায্য করছেন। উনি সদা সর্বদা ইয়াং জেনারেশন যেভাবে ভাবে, খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন, শোনে বেশি, বলেন কম, কাজে করে দেখান। আজকালকার জেনারেশন তো তাই, জেনজি নইলে কী করে উদ্বুদ্ধ হবে। এবং ডায়মন্ড হারবারে যে পরিমাণ সংখ্যক ভোট নিয়ে উনি জিতেছেন এবং যে পরিমাণ মানুষের পাশে থেকেছেন, সেবাশ্রয় 2 এলো। আপনারা সকলেই জানেন যে এত সুন্দরভাবে উনি কাজ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ভোটের বিধানসভা না দিলে কাকে দেওয়া হবে? এরকম নতুন ফ্রেশ যারা ইয়াং জেনারেশনের কাণ্ডারি হবে তারাই তো এগোবে আলটিমেট, তাই না? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের পদাধিকারী, আপনারা জানেন, সাধারণ সম্পাদক দলের। তো তিনি যদি না থাকেন আমরা কিভাবে চলবো? ইয়াং জেনারেশন তো তার নেতৃত্বে যুবরা এগোচ্ছি, তাই না?